কয়েকটা চিকেন প্যাটিস, কিভাবে এই সাধারণ একটা খাবার একটা বড় রাজনৈতিক বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে? শুনতে বেশ অদ্ভুত লাগলেও আজকের আলোচনা কিন্তু ঠিক এই বিষয়টা নিয়েই। একদমই তাই। আমাদের হাতে থাকা সূত্রগুলো যা বলছে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা ধর্মীয় সমাবেশকে ঘিরে যা ঘটল, সেটা শুধু দুটো সাধারণ হকারের ওপর আক্রমণ ছিল না। না, একেবারেই না। ঘটনাটা একটা অন্য মোড় নিল যখন রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দলের একজন নবনির্বাচিত সাংসদ তিনি নিজের দলেরই একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন। চলুন তো বিষয়টার একেবারে গভীরে ঢোকা যাক। সূত্রগুলো ঘেটে দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। হ্যাঁ, আলোচনার প্রেক্ষাপটটা তৈরি করা খুব দরকার। দেখুন, ঘটনাটা ঘটেছিল ব্রিগেডে গীতা পাঠের দিন। এই ধরনের একটা বড় ধর্মীয় আয়োজন তো রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। অবশ্যই। দুজন বিক্রেতার ওপর আক্রমণ, সেটা শুধু একটা আইনি মামলায় আটকে থাকেনি। এটা খুব তাড়াতাড়ি রাজ্যের শাসক আর বিরোধী দলের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আর তার থেকেও বড় কথা, বিজেপির অন্দরের একটা গভীর ফাটলকে যেন সবার সামনে এনে দিল। আমরা দেখব কিভাবে একটা স্থানীয় সংঘাত রাজ্য রাজনীতির মূল স্রোতে চলে এলো। একদম। আর আজকের আলোচনার উদ্দেশ্য ঠিক এটাই। আমরা শুধু জানব না যে ঠিক কি ঘটেছিল, বরং এর পেছনের রাজনীতিটা বোঝার চেষ্টা করব। কেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনা নিয়ে এতটা সরব হলেন? হ্যাঁ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন তার আক্রমণের তীর নিজের দলেরই দিকে? এই যে একটা অন্তর্দ্বন্দ্ব, এর শিকড়টা ঠিক কোথায়, সেটাই খুঁজে বের করার চেষ্টা করব আমরা। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মূল ঘটনাটা ঠিক কী ছিল? সূত্রগুলো বলছে ব্রিগেডে বিশাল গীতা পাঠের আয়োজন হয়েছিল। সেই সময় শেখ রিয়াজুল এবং মোহাম্মদ সালাউদ্দিন নামে দুজন হকার তারা খাবার বিক্রি করছিলেন। তাদের ওপর কেন চড়াও হওয়া হলো? ঠিক কি নিয়েছিল সমস্যাটা? অভিযোগটা ছিল খুব নির্দিষ্ট এবং বলতে গেলে ধর্মীয় ভাবাবেগ সংক্রান্ত। বলা হচ্ছিল গীতা পাঠের মতো একটা পবিত্র অনুষ্ঠানে কেন আমিষ খাবার বিক্রি করা হচ্ছে, মানে চিকেন প্যাটিস। ও আচ্ছা। হ্যাঁ, এই যুক্তিতেই দুই বিক্রেতাকে প্রথমে হেনস্থা করা হয় আর তারপর মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার বিবরণে যা জানা গেছে, তাদের শুধু কিল, চর, ঘুষি মারা হয়নি, একজনকে তো কান ধরে ওঠা বস করাতেও বাধ্য করা হয়। এটা তো গেল শারীরিক নিগ্রহের দিকটা। আর আর আর্থিক দিকটা, মানে তাদের ব্যবসার কি হলো? পুঁজি, মালপত্র? সেটাই হয়তো সবচেয়ে দুঃখজনক অংশ। আক্রমণকারীরা তাদের খাবারের বাক্সগুলো ভেঙে দেয়, প্যাটিসগুলো মাটিতে ফেলে নষ্ট করে দেয়। একবার ভাবুন তো এই হকারদের কথা, হয়তো সারা দিনের বিক্রি কয়েকশো টাকা। হ্যাঁ, সামান্য আয়। সেই পুঁজিটুকুও যখন কেউ নষ্ট করে দেয়, তখন পরিস্থিতিটা কি দাঁড়ায়? এটা তো শুধু মারধর নয়, এটা একজনের রুটি-রুজি প্রায় কেড়ে নেওয়ার চেষ্টা। আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এই মানবিক দিকটাতেই সবচেয়ে বেশি জোর দিতে চেয়েছেন। একজন সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর এমন আক্রমণের পর আইনানুগ ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? নিশ্চয়ই পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। হ্যাঁ, দুই বিক্রেতা শেখ রিয়াজুল এবং মোহাম্মদ সালাহুদ্দিন তারা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটা এফআইআর রুজু করে এবং তদন্তও শুরু করে। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে একটা বিবৃতি দেন আর আক্রমণের নিন্দাও করেন। এরপরেই পুলিশি তৎপরতা বাড়ে আর ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়, যদিও পরে তারা আদালত থেকে জামিন পেয়ে যায়। অর্থাৎ পুলিশি পদক্ষেপ নেওয়া হলো, কিন্তু ব্যাপারটা এখানেই থামল না, বরং রাজনীতির ময়দানে এটা একটা নতুন মাত্রা পেল যখন বিরোধী দলনেতা নিজেই অভিযুক্তদের পাশে দাঁড়ালেন। রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, তিনি এই ঘটনায় ঠিক কী ভূমিকা নিয়েছিলেন? এখানেই গোটা বিতর্কে একটা বড়সড় বাঁক আসে। যেখানে মনে করা হচ্ছিল যে সব রাজনৈতিক দলই এই ধরনের আক্রমণের নিন্দা করবে, সেখানে শুভেন্দু অধিকারী গ্রেফতার হওয়া ওই ৩ জনের পক্ষেই জোরালো সওয়াল করেন। বলেন কি? হ্যাঁ, আমাদের হাতে থাকা তথ্য বলছে তিনি শুধু মৌখিক সমর্থনই দেননি, বরং এক ধাপ এগিয়ে গিয়ে ব্যক্তিগতভাবে ওই ৩ জনের জন্য বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করার কথাও বলেন। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে অভিযোগ করেন যে একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার জন্যই এই গ্রেফতারি।
তার মানে মানে যা ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা তা মুহূর্তেই রাজ্যের শাসক আর বিরোধী দলের মধ্যে একটা সরাসরি রাজনৈতিক সংঘাতের চেহারা নিয়ে নিল। 1 মিনিট, আমি ঠিক শুনলাম তো? একদিকে দলের কর্মীদের বিরুদ্ধে গরিব হকারদের মারধরের অভিযোগ, হ্যাঁ, আর অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা সেই অভিযুক্তদের জন্য নিরাপত্তারক্ষী দিচ্ছেন। এটা তো বেশ অবাক করার মতো অবস্থান। অবাক করার মতোই। আর ঠিক এই প্রেক্ষাপটেই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রবেশ, যা পরিস্থিতিকে আরও জটিল এবং আকর্ষণীয় করে তোলে। শুভেন্দু অধিকারীর এই অবস্থানের কয়েকদিন পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন, আর সেই সাক্ষাৎকারে তিনি যা বলেন তা আক্ষরিক অর্থে একটা রাজনৈতিক বিস্ফোরণ। ঠিক কি বলেছিলেন তিনি? আমি শুনেছি তিনি নাকি খুব খুব কড়া ভাষা ব্যবহার করেছিলেন। হ্যাঁ, তিনি নাম না করে নিজের দলেরই একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। সূত্র অনুযায়ী তিনি আক্রমণকারীদের কুলাঙ্গার বলে সম্বোধন করেন। কুলাঙ্গার? হ্যাঁ, তার বক্তব্য ছিল যারা এসব করে বেড়াচ্ছেন এই সব কুলাঙ্গার। এটুকু বলেই তিনি একটু থামেন, তারপর নিজেই ব্যাখ্যা দিয়ে বলেন, কুলাঙ্গার বলতেই হবে কারণ আমি দেখলাম যারা অভিযুক্ত তাদের মধ্যে বিজেপির একটি অংশ রয়েছে। প্যাটিস বিক্রেতাকে মারধর, ভাবতে পারেন? একজন সাংসদের মুখ থেকে নিজের দলেরই সমর্থকদের উদ্দেশ্য করে এই শব্দচয়ন। নিজের দলের লোকেদের? এটা তো অবিশ্বাস্য। তিনি তো শুধু আক্রমণকারীদের সমালোচনা করেই থামেননি, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন বলে শুনেছি। হ্যাঁ, এবং এটা তার মন্তব্যের খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, ওদের হয়তো অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু বিদ্যা ক্লাস 4-এর চেয়ে বেশি এগোয়নি। বাহ! তার মতে এখানে ডিগ্রির কোনো দাম নেই যদি ন্যূনতম মানবিকতা বা জ্ঞান না থাকে। তিনি বলেন, যারা একজন খেটে খাওয়া মানুষের কায়িক শ্রমকে সম্মান করে না, তার উপার্জনের উপায় নষ্ট করে দেয়, দরিদ্রকে শোষণ করে, তারা আসলে মশা মাছি তাড়ায়। তিনি এই ধরনের নিম্ন রুচির রাজনীতি নিয়েও গভীর প্রশ্ন তুলেছেন। একই দলে দুটো সম্পূর্ণ বিপরীত মেরু, কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ তো ছিল বহিষ্কারের দাবি, তাই না? ঠিক তাই। এখানে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বটা একেবারে প্রকাশ্যে চলে এলো। যেখানে শুভেন্দু অধিকারী অভিযুক্তদের নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তাদের অবিলম্বে দল থেকে বিতাড়িত করা হোক। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী রাজনৈতিক বিশ্লেষকরা এখন এটাই বোঝার চেষ্টা করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই তীব্র আক্রমণের আসল লক্ষ্যকে। শুধুই ওই আক্রমণকারীরা? তাৎপর্য অনেক গভীর। চলুন এবার এই তাৎপর্যটা নিয়ে কথা বলা যাক। লেটস আনপ্যাক দিস। কেন একটা ছোট স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার মধ্যে এত বড় মতপার্থক্য তৈরি হলো? এটা কি শুধু ব্যক্তিগত সংঘাত, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? দেখুন, এখানে যা আকর্ষণীয় তা হল এই ঘটনা একটি দলের মধ্যে দুটো ভিন্ন রাজনৈতিক চিন্তাধারার সংঘাতকে একেবারে সামনে এনে দিয়েছে। একদিকে রয়েছে একটা কট্টরপন্থী আগ্রাসী অবস্থান, যা ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে করা কাজকে তা সে আইন বিরুদ্ধ হলেও সমর্থন জানাচ্ছে। এই ধারাটি মনে করে রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে এই ধরনের রাফ অ্যান্ড টাফ মনোভাব জরুরি। শুভেন্দু অধিকারীর অবস্থানকে এই ধারার প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। আর অন্যদিকে রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থান, যা আইন, মানবিকতা এবং খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতি সহানুভূতির কথা বলছে। তিনি একজন প্রাক্তন বিচারপতি হিসাবে আইনের শাসনের ওপর জোর দিচ্ছেন। অবশ্যই, তার হিন্নেলেটাই তো তাই। একদম। তার রাজনীতিতে একটা ভদ্রলোক বা পরিষ্কার ভাবমূর্তির ছাপ রয়েছে। তিনি হয়তো বোঝাতে চাইছেন যে রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়, তার একটা নৈতিক ভিত্তিও থাকা প্রয়োজন। তাই এই ঘটনাটি শুধু একটা বিচ্ছিন্ন বিতর্ক নয়, এটা আসলে দলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ আর ভবিষ্যতের দিশা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে এটা বিজেপির মধ্যে দুটো ভিন্ন ধারার লড়াই? একদিকে রাফ অ্যান্ড টাফ হিন্দুত্ববাদী রাজনীতি, হ্যাঁ, আর অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন বিচারপতিদের আনা পরিষ্কার ভাবমূর্তির রাজনীতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য আসলে সেই অন্তর্দ্বন্দ্বকেই সবার সামনে এনে ফেলেছে। প্রশ্ন হল, পশ্চিমবঙ্গের ভোটাররা কোন ধারাটিকে বেশি গ্রহণ করবে?
দল হিসেবে বিজেপি কোন পথে এগোতে চাইছে? সেটাই তো কথা। তারা কি আরও বেশি আগ্রাসী হবে, নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নেতাদের সামনে রেখে একটা মধ্যপন্থী আইনের শাসনের পক্ষে সওয়াল করা ভাবমূর্তি তৈরি করতে চাইবে? এই চিকেন প্যাটিস বিতর্ক আসলে এই বড় প্রশ্নটাকেই উস্কে দিয়েছে। আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সবেমাত্র রাজনীতিতে এসছেন, ইস্তফা দিয়ে সরাসরি ভোটে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন। হ্যাঁ, খুব অল্প সময়। এসেই নিজের দলের এত বড় একজন নেতার বিরুদ্ধে প্রায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এটা কি নিছকই আদর্শগত অবস্থান, নাকি এর পিছনে তমলুকের স্থানীয় রাজনীতির কোনো সমীকরণও আছে? এটা খুব ভালো একটা প্রশ্ন। সূত্রগুলো কিন্তু দুটো দিকেই ইঙ্গিত করছে। একদিকে তার বিচারপতির হিন্নে থেকে আসা যে নৈতিক অবস্থান, সেটা অবশ্যই একটি কারণ। তিনি হয়তো আইনের চোখে যা অন্যায় তাকে রাজনৈতিকভাবে সমর্থন করতে পারছেন না। রাজ্য স্তরের এই বিতর্কের মাধ্যমে তিনি আসলে স্থানীয় স্তরে নিজের বিরোধী গোষ্ঠীকেও একটা কড়া বার্তা দিতে চাইছেন। তিনি হয়তো বোঝাতে চাইছেন যে তিনি দলে থাকলেও অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, নিজের মতো করেই রাজনীতিটা করবেন। অর্থাৎ একজন নতুন সাংসদের জন্য এটা একটা বেশ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। দলের অন্ধরে তিনি তো একঘরে হয়ে যেতে পারেন। ব্যতিক্রমী এবং নীতিবান নেতা হিসেবেও প্রতিষ্ঠা করতে পারে। তিনি হয়তো সেই ঝুঁকিটাই নিচ্ছেন। তিনি হয়তো মনে করছেন যে দীর্ঘমেয়াদী রাজনীতিতে এই নৈতিক অবস্থানই তাকে সাহায্য করবে। আজকের আলোচনা থেকে এটা তো স্পষ্ট যে কয়েকটি চিকেন প্যাটিসকে কেন্দ্র করে শুরু হওয়া একটি ঘটনা আসলে পশ্চিমবঙ্গের বিজেপির অন্দরের গভীর বিভেদকে প্রকাশ করে দিয়েছে। তাহলে দেখুন কিভাবে কয়েকটা চিকেন প্যাটিস থেকে শুরু করে আমরা রাজ্য বিজেপির একেবারে অন্দরের ক্ষমতার সমীকরণে পৌঁছে গেলাম। আমরা দেখলাম কিভাবে একটি আক্রমণ, তার রাজনৈতিক প্রতিক্রিয়া এবং শেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে, যা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে। একদম। সূত্রগুলো আমাদের সামনে ঘটনা এবং তার সাথে জড়িত ব্যক্তিদের বক্তব্য তুলে ধরেছে। একদিকে যেমন আক্রমণকারীদের কাজ এবং তাদের সমর্থনে এক ধরনের রাজনৈতিক বয়ান রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে দলেরই একজন সাংসদের তীব্র প্রতিবাদ ও নৈতিক অবস্থান। কিন্তু যা অনুচ্চারিত থেকে যাচ্ছে তা হল এই সংঘাতের ভবিষ্যৎ। একই দলের দুই শক্তিশালী নেতার মধ্যে এই প্রকাশ্য মতবিরোধ দলের উপর এবং রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক কী প্রভাব ফেলবে তা সময়ই বলবে। সূত্রগুলি আমাদের ঘটনাটা জানিয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য কি শুধু তার ব্যক্তিগত নৈতিক অবস্থান, নাকি এটা একটা সুচিন্তিত রাজনৈতিক চাল? তিনি কি নিজেকে দলের মধ্যে একটি বিকল্প শক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন? এই অভ্যন্তরীণ সংঘাত আখেরে দলে লাভ করবে, নাকি বিধানসভা ভোটের আগে তাদের ভাবমূর্তিকে আরও দুর্বল করে দেবে? ভাবার মতো প্রশ্ন।